ইকোনমিক্স ইউনিট 1 এর কন্টেন্ট 3 পিপল অ্যাজ এ রিসোর্স অর হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, জনগণই হলো সম্পদ, সেই নিয়ে আলোচনা যত বেশি ডিপলি বুঝবো, কারণ এর মধ্যে হিউম্যান রিসোর্স বা পিপল অ্যাজ এ রিসোর্স, এর মধ্যে থাকবে হিউম্যান রিসোর্স, হিউম্যান ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট ইন হিউম্যান এডুকেশন, ইনভেস্টমেন্ট ইন হিউম্যান হেলথ, কোয়ালিটি অফ পপুলেশন। এই ধারণাগুলি সবগুলি প্রায় কাছাকাছি, তাই ধারণাগুলি যদি ক্লিয়ার থাকে যে কোনো এমসিকিউ আমরা অ্যাটেম্প্ট করতে পারবো। তো দেরি না করে শুরু করছি এসটিসি ইকোনমিক্স ইউনিট 1 কন্টেন্ট 3 বা লেসন 3। মানব সম্পদ। পৃথিবীর মধ্যে যত সম্পদ রয়েছে তার থেকে সবথেকে ইম্পর্টেন্ট সম্পদ যদি হয় সেটা হলো মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। কেননা আফ্রিকার মতো দেশে প্রাকৃতিক সম্পদের ভরপুর, কিন্তু ওইখানে মানব সম্পদ অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ মানব সম্পদ, জ্ঞান বিজ্ঞানে বুদ্ধিয়ে তা ততটুকু উন্নত না, ফলে তাদের দেশগুলি ওই রকম উন্নতি করতে পারছে না। সেম একটা দেশে জনসংখ্যা কম, কিন্তু তার জ্ঞান বুদ্ধিয়ে সে বিশ্বকে আজ ছাপিয়ে গিয়েছে, জাপান, সিঙ্গাপুর। সেমি মানব সম্পদ অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। তো মানব সম্পদ প্রতিটি রাষ্ট্র বা একটি সংগঠন বা একটি পরিবারের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ। তো মানব সম্পদের মানে কর্মদক্ষতা আমরা বাড়িয়ে দেশের যে কোনো সম্পদকে আমরা উন্নত থেকে উন্নতের পর্যায়ে নিয়ে যেতে পারি। যেরকম মানুষের দক্ষতা, জ্ঞান, বুদ্ধি, স্বাস্থ্য অফুরন্ত সম্পদ, মানুষকে পুঁজি হিসাবে, অর্থাৎ মানব সম্পদে মানুষ হলো একটা পুঁজি। অর্থাৎ পুঁজি আমরা কি কোনো একটা ব্যবসার কাজে যে এখন আমরা খরচ করব, পরবর্তী সময়ে এর থেকে লাভ নেব, এটা হলো মানে পুঁজি বা বিনিয়োগ। তো মানুষও হলো একটা জ্ঞান সম্পূর্ণ রিসোর্স, পার্সনরা হলো মানব সম্পদ। তো শিক্ষার মাধ্যমে এটি বৃদ্ধি করা যায়, জ্ঞানের মাধ্যমে, স্বাস্থ্যের মাধ্যমে এটি বৃদ্ধি করা যায়। তো আমি একে একে প্রত্যেকটি আলাদা আলাদা হিউম্যান রিসোর্স, হিউম্যান ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট ইন হিউম্যান, এগুলি নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। তো প্রথমে দেখি মানব সম্পদের আমরা কি কি উপাদান, অর্থাৎ এগুলির মানব সম্পদের উপাদানগুলি কি কি। যেমন শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা, প্রযুক্তির ব্যবহার ক্ষমতা, এগুলো হলো মানব সম্পদের উপাদান। মানব সম্পদ গুরুত্ব কেন? অর্থনৈতিক উন্নয়ন, মানব সম্পদের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করা যায়, সামাজিক উন্নয়ন করা যায়, রাষ্ট্রীয় উন্নয়ন করা যায়, জাতীয় উন্নয়ন করা যায়, আন্তর্জাতিক পর্যায়েও উন্নয়ন করা যায়। একমাত্রই সম্ভব মানব সম্পদ। মানুষ না থাকলে কাকে দিয়ে আমরা কি উন্নত করব? তো মানব সম্পদের উন্নয়নের উপায় কিভাবে উন্নয়ন করবো আমরা? শিক্ষার মাধ্যমে, হেলথের মাধ্যমে, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, পুষ্টি নিশ্চিত করে, টিকাকরণের মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে, বেকারত্ব দূর করে তাকে নতুন ডিজিটালাইজেশন কর্ম উদ্দীপনা করার মাধ্যমে মানব সম্পদের উন্নতি করা যায়। মানব সম্পদের ধরন, শারীরিক মানব সম্পদ, মানসিক মানব সম্পদ, বিভিন্ন রকম মানব সম্পদ রয়েছে। শারীরিক মানব সম্পদ, তারপরে মানসিক মানব সম্পদ, তারপরে স্কিল ওয়ার্কার অর্থাৎ মানুষ দ্বারা যে সম্পদগুলি হতে পারে সেটাই মানব সম্পদ, মানুষের মধ্য থেকে যা বেরিয়ে আসতে পারে। বাস্তব উদাহরণ, জাপান, প্রাকৃতিক সম্পদ কম, কিন্তু তারা জ্ঞান বিজ্ঞানকে পুঁজি করে পৃথিবীকে ছাড়িয়ে গিয়েছে। জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপরে
সিঙ্গাপুরও এই প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে ছাপিয়ে গিয়েছে। ভারতে বিশাল জনসংখ্যা রয়েছে, কিন্তু ভারত অন্য সেক্টরে যদিও মানব সম্পদকে বেশি কাজে লাগাতে পারেনি, কিন্তু আইটি ও স্বাস্থ্য সেক্টরে ভারত সারা পৃথিবীকে মানব সম্পদ সাপ্লাই করে নেতৃত্ব দিচ্ছে। মানব সম্পদের উন্নয়নের জন্য সরকার কি কি করে? প্রথমত সরকার স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, বৈজ্ঞানিক কার্যকলাপ, তারপরে ব্রেন ড্রেন রোধ করা। ব্রেন ড্রেন একটি নতুন শব্দ, অর্থাৎ ভালো শিক্ষিত লোক, ভালো রিসার্চ পারসন বেশি উপার্জন করার জন্য নিজের দেশকে ছেড়ে অন্য দেশে যে চলে যায়, এটাকে বলা হয় ব্রেন ড্রেন। তত্ত্ব তো মানব সম্পদ সম্পর্কে হিউম্যান ক্যাপিটাল থিওরি, গেরি বেকার শিক্ষা ও প্রশিক্ষণ বিনিয়োগ হিসাবে ধরা হয় শিক্ষাকে। ম্যাসলোভ হিলকেলার্স অফ নিডস, প্রয়োজন পূরণ হলে কর্মদক্ষতা, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন পরিবারকে চালাতে, ততটুকু যদি আমি আমার ওই কাজ থেকে পাই, তাহলে এখানে কাজটা বেড়ে যায়। তো মানব সম্পদ গেল। তারপর যদি আমরা দেখি হিউম্যান ক্যাপিটাল, অর্থাৎ মানুষ একটা ক্যাপিটাল কি পুঁজি, মানুষ একটা পুঁজি। কিভাবে? একটা মানুষকে যদি আমরা ছোটবেলা থেকে, ছোট একটা শিশুকে তাকে বিভিন্নভাবে প্রযুক্তির মাধ্যমে, তার কর্মদক্ষতার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে তাকে যদি আমরা গড়ে তুলি একটা চারা গাছের মধ্যে, সেটা একটা পুঁজি হয়ে ওঠে দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এই জন্যই বলেছে মানব পুঁজি। তো মানব পুঁজির আমরা যদিও মানব পুঁজি দেখা যায় না, মানব পুঁজিকে আমরা বলতে পারি যে ওর মানব পুঁজি এতটুকু আছে, না বলা যায় না। মানব পুঁজি দেখা যায় না, কিন্তু এটা দীর্ঘমেয়াদী। মানব পুঁজি দীর্ঘমেয়াদী। মানব পুঁজির সমস্যা, মানব পুঁজির কখন সমস্যা হয়? অতিরিক্ত জনসংখ্যা হইলে, অশিক্ষিত নিরক্ষরতা বাড়লে, দরিদ্র বেকারত্ব বাড়লে, তারপরে এই অটোমেশন এন্ড এআই এর যুগেও স্কিল, অর্থাৎ আমার দক্ষতা কম, তাহলে তো আমাকে নেবে না, যার দক্ষতা বেশি, হাই স্কিল, তাকে নিয়ে নেবে। তো পলিসি ফেইলিউর, সরকার অনেক সময় তার স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন কথা যে পলিসি নেয় সেগুলি অনেক সময় ফেল হয়। মিসম্যাচ ইন স্কিল, অর্থাৎ আমরা স্কুল কলেজে যা শিখি সেগুলি আমাদের বাস্তব জীবনে চাকরির ক্ষেত্রে তেমন কাজে লাগে না। তো সেটাকে বলা হচ্ছে মিসম্যাচ ইন স্কিল, শিক্ষার সাথে চাকরির অসামঞ্জস্য। মানব পুঁজির তত্ত্বসমূহ, হিউম্যান ক্যাপিটাল থিওরি গেরি বেকার দিয়েছেন, স্কেনার সিঙ্গেল, তারপরে রয়েছে ক্যাপিটাল অ্যাপ্রোচ অমর্ত্য সেন মানব পুঁজির সম্পর্কে যে তত্ত্ব দিয়েছেন। দার্শনিক ভিত্তি, মানব পুঁজির দার্শনিক ভিত্তি ক্লাসিক্যাল ইকোনমিক্স, অর্থাৎ শ্রম কেবল উৎপাদনের উপাদান, নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স বেকার দিয়েছেন এই তত্ত্বটা। মডার্ন ডেভেলপমেন্ট ইকোনমিক্স অমর্ত্য সেন। মানব পুঁজির সূচক, আমরা মানব পুঁজিকে কিভাবে বুঝবো, কিভাবে হিসাব করা হয়, কিভাবে ধরা হয়, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI, হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স HCI, গ্রস এনরোলমেন্ট রেশিও, লাইফ এক্সপেন্সি, অর্থাৎ গড় আয়ু, সেটাকে আমরা মানব পুঁজিকে আমরা সূচক হিসাবে ধরতে পারি। মানব পুঁজি উন্নয়নের উন্নত কৌশল কি? আমরা এটাকে কিভাবে উন্নতি করতে পারি? নলেজ ডেভেলপমেন্ট, লাইফ লং এডুকেশন, অর্থাৎ শুধু একটা নির্দিষ্ট সময় পড়াশোনা না, বলছে যে ছোট থেকে জীবনের শেষ অবধি আমরা শিক্ষার মধ্যে থাকতে হবে। শিক্ষা একটা উপাদান মানুষকে উন্নতি করার জন্য। মানব পুঁজির ভবিষ্যৎ যদি মানুষ নিজেকে পরিবর্তন না আনে, যেরকম এআই ও অটোমেশন যুগের সাথে আমাদের যুগ মিলাতে হবে। এআই কে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে তাকে পরিচালনা করব, তা জানতে হবে। আগের মতো থাকলে আমাদের চলবে না। আমাদের আগের মতো মানব পুঁজি যে শুধু জ্ঞান তো বই পুস্তকে থাকবে না, এখন তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। গ্রিন ইকোনমি বিশ্বায়ন, তারপরে গ্লোবাল ট্যালেন্ট মার্কেট, এই পৃথিবীতে কাদেরকে বেশি টেনে নিচ্ছে? উন্নত দেশগুলি। ট্যালেন্ট, তাই ট্যালেন্ট আমাদেরকে ওই রকমই ট্যালেন্ট করে তুলতে, নিজেরা ট্যালেন্টেড হয়ে উঠতে হবে। শুধু প্রাকৃতিক নয়, মানসিক দক্ষতা, তারপরে মানসিক দক্ষতাও এই মানব পুঁজির মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে যদি দেখি ইনভেস্ট ইন হিউম্যান ক্যাপিটাল, অর্থাৎ মানুষ যে পুঁজি, এই পুঁজিতে আমরা আর কিভাবে ইনভেস্ট করা যায়, কিভাবে ইনভেস্ট করলে এই পুঁজিটা, মানব সম্পদটার উন্নতি হয়।
মানব পুঁজির বিনিয়োগের কিভাবে হয়? শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, বৈজ্ঞানিক পদ্ধতি, প্রশিক্ষণ, এর মাধ্যমে মানব পুঁজির বিনিয়োগ করা যায়, অর্থাৎ খরচ করা যায়। খরচ করলে একদিন এটি রিটার্ন হয়ে বেশি হয়ে আসবে। মানব পুঁজির বিনিয়োগের গুরুত্ব: ব্যক্তি, রাষ্ট্র, সমাজ ভবিষ্যৎ আরো বেশি উন্নতি হয়, তার ইনকাম, আয়, জ্ঞান, বুদ্ধি, বেকারত্ব দূর হয়, তারপর সন্ত্রাস কমে বা অন্যান্য বিষয়গুলি কমে আসে মানব পুঁজিতে বিনিয়োগ হলে। মানব পুঁজির বিনিয়োগ সব থেকে লাভ বেশি প্রাথমিক বিনিয়োগে। মানব পুঁজির বিনিয়োগের উদাহরণ যেরকম জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভারত মানব পুঁজিতে তারা বিনিয়োগ করছে। ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি কি? ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ডিজিটাল। মানব পুঁজির যে দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ, ডিজিটাল দক্ষতা বাড়াতে হবে ও এআই স্কিল আমাদের মধ্যে যেন আসে। আজীবন শিক্ষার এই কৌশল, এই ধারণা, এই চিন্তাধারা আমাদেরকে নিয়ে রাখতে হবে। বৈশ্বিক ট্যালেন্টেড মার্কেটে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। শুধু আমরা আমাদের অঞ্চলে পড়ে থাকলে হবে না, আমাদের এই ট্যালেন্টকে বিশ্বের দ্বারে তুলে ধরতে হবে। উন্নত মডেল কি? মানে মানব পুঁজিতে উন্নত মডেল তো বিভিন্ন দেশ বিভিন্ন মডেল নিয়ে রেখেছে, কিভাবে এটা করলে ভালো হয়। যেরকম হেলথ ক্যাপিটাল প্রকাশ, এই থিওরিটা, এই মডেলটা 1972-তে হয়েছে, তো গ্রসম্যান দিয়েছে এটা। OECD স্কিল স্টোরিজ, অর্থাৎ 21 সেঞ্চুরিতে যদি আমরা হিউম্যান ক্যাপিটাল বিনিয়োগ ঠিকঠাক না করতে পারি, এআই এর মতো যুগে আমরা প্রবেশ করে যাচ্ছি, আর সেই যুগে যদি আমরা আগের থেকেও আরো নিজেকে উন্নত না করতে পারি, তাহলে মানুষ কিন্তু পিছিয়ে যাবে, মানব সম্পদ কিন্তু পিছিয়ে যাবে। এই জন্যে রাষ্ট্রের সাথে দেশ এবং প্রত্যেকটা ব্যক্তি নিজ উদ্যোগে তার মানব পুঁজিতে বিনিয়োগ করতে হবে এবং সেটা ভবিষ্যতে আরো রিটার্ন হয়ে তার কাছে ফিরে আসবে। ইনভেস্টমেন্ট ইন হিউম্যান এডুকেশন, মানব পুঁজি গেল, হিউম্যান ক্যাপিটাল গেল। এবার আমরা এডুকেশন, শিক্ষার জন্য আমরা কিভাবে, কতটুকু আমরা শিক্ষার ক্ষেত্রে, মানব শিক্ষার ক্ষেত্রে উন্নতিতে আমরা বিনিয়োগ করব। মানব শিক্ষায় বিনিয়োগের ধরন: প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, বৈজ্ঞানিক, প্রশিক্ষণ, এই বিষয়গুলিতে যেন আরো বেশি রিসোর্স, এই বিষয়গুলির জন্য আমরা বেশি বেশি করে ইনভেস্ট করতে পারি। ইনভেস্ট করার জন্য আমাদের দেশ, ব্যক্তি, সমাজকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারি, সেটি করতে হবে। অর্থনৈতিক বিশ্লেষণ: সাধারণত প্রাথমিক যেই এডুকেশনে সব থেকে বেশি লাভবান আসে। প্রাথমিক এডুকেশন যদি সকল একটি দেশের নাগরিককে শিক্ষিত করা হয়, ভালো শিক্ষিত করা হয়, ফলে সমাজ সুশৃঙ্খল থাকে, সমাজে মানব সম্পদ বেড়ে আসে। মানব শিক্ষায় বিনিয়োগের দাঁড়াবার সমস্যা: বিনিয়োগের কিছু সমস্যা রয়েছে, যেমন দারিদ্র, বেকারত্ব, অদক্ষতা, নিরক্ষরতা, তারপরে ড্রপ আউট সমস্যা, মিসম্যাচ, স্কিল মিসম্যাচ, আগে বলেছি স্কিল মিসম্যাচ কি। মানব শিক্ষা বিনিয়োগের আন্তর্জাতিক প্রস্তাবনা: আন্তর্জাতিক মানে যে সংস্থাগুলি আছে বিভিন্ন দেশকে কি প্রস্তাব দিয়েছে যে মানব পুঁজিতে অর্থাৎ মানব শিক্ষায় কি করতে হবে। ইউনেস্কো প্রতিটি দেশকে বলেছে তার জিডিপির 6% মানব এডুকেশনে লাগাতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলেছে ইউনেস্কো যে 5% লাগাতে হবে, এবং ইউনেস্কো আরো বলে যে এখন স্বাস্থ্য ক্ষেত্রে যদি $1 খরচ করা হয়, তাহলে সেটা ভবিষ্যতে $1 খরচ করা হয়, ভবিষ্যতে সেটা $6 হয়ে ফিরে আসে। কিভাবে? একটা মানুষ যদি সুস্থ থাকে, তাহলে সে তার দেশের জন্য, তার সংস্থার জন্য, তার কর্মক্ষেত্রে বেশি কাজ করতে পারবে, ফলে উৎপাদন বেশি বাড়বে। তারপর রয়েছে আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বিভিন্নভাবে মানব পুঁজিকে আরো উন্নতি কিভাবে করা যায়, বিনিয়োগ কিভাবে করা যায়, অর্থাৎ যত সম্ভব যেন মানব শিক্ষাতে বেশি বিনিয়োগ করা যায়। শিক্ষা ও স্বাস্থ্য, হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলেছেন হিউম্যান ক্যাপিটাল থিওরি, গ্রসবেকার 1964 এই কথাই বলেছেন যে মানব পুঁজিতে, মানব শিক্ষায় যতটুকু সম্ভব বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। ইনভেস্টমেন্ট ইন হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্যও, কারণ এই স্বাস্থ্যটাও কিন্তু মানুষের একটা মানব সম্পদ। কারণ মানুষটা যদি ঠিকঠাক থাকে, হিউম্যান যদি ঠিকঠাক থাকে, তাহলেই না তার দ্বারা উৎপাদন বাড়বে, চিন্তা শক্তি বাড়বে, প্রশিক্ষণ বাড়বে। যদি হিউম্যানের স্বাস্থ্যই ভালো না থাকে, তাহলে তার দ্বারা কিছুই হবে না। তাই
হিউম্যানের স্বাস্থ্যের মধ্যে আমরা কিভাবে ইনভেস্ট করা যায়, যেরকম রাষ্ট্র বিভিন্ন আমাদের দেশের রাষ্ট্র কি করে থাকে, ছোট শিশুদেরকে টিকাকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতার টিকা দেওয়া, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বিনামূল্যে স্বাস্থ্য দেওয়া, এগুলো কিন্তু সরকার তার দেশের লোক সংখ্যা যেন স্বাস্থ্য ভালো থাকে এবং ভবিষ্যতে যেন এই লোকগুলি তার দেশের জন্য কাজ করতে পারে, এই জন্য কিন্তু এই কর্মসূচিগুলি। মানব স্বাস্থ্যে বিনিয়োগের ধরন, প্রাথমিক স্বাস্থ্য, তারপরে পুষ্টি ও বিনিয়োগ, যেরকম পুষ্টি আমরা অঙ্গনওয়াড়িতে বিভিন্ন খাবার দিয়ে থাকে মা ও ছোট শিশুদেরকে, স্বাস্থ্য অবকাঠামো মানে বিভিন্ন হসপিটাল গড়ে তোলা, চিকিৎসা গবেষণা ইত্যাদি সরঞ্জামপত্র আনা, গবেষণা সেন্টার তৈরি করা, গবেষণার জন্য উৎসাহিত করা, এই সবগুলি কিন্তু স্বাস্থ্য বিনিয়োগের একটা আমরা উদাহরণ বলতে পারি। অর্থনৈতিক গুরুত্ব কি, যদি স্বাস্থ্য বিনিয়োগে বেশি বাড়ে, স্বাস্থ্য যদি মানুষের বেশি ভালো থাকে, তাহলে একটা মানুষের গড় আয়ু বৃদ্ধি পায়, গড় আয়ু বৃদ্ধি পেলে তার ওই ব্যক্তি থেকে উৎপাদন অনেক দিন থেকে আসবে, উৎপাদন অনেক বছর ধরে আসবে, ফলে দেশ উন্নত হবে, মূলধন বৃদ্ধি পাবে, জনসংখ্যা নিয়ন্ত্রণে আসবে, মানুষ শিক্ষিত হলে জনসংখ্যা নিয়ন্ত্রিত আসবে, অপরাধ সমাজে কমে আসবে। তারপরে মানব স্বাস্থ্যের বিনিয়োগের উপকারিতা, আমরা যদি উপকারিতা দেখি, শিশু মৃত্যু হার কমে, জনসংখ্যা নিয়ন্ত্রিত থাকে, অপুষ্টি কম হয়, শিক্ষায় অংশগ্রহণ বাড়ে। ছোট ছোট ছেলেমেয়েরা যদি পুষ্টিকর খাবার পায় এবং সে যদি স্বাস্থ্য ভালো থাকে, তাহলে স্কুলে বেশি আসবে। তো আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি কি, হু সুপারিশ করেছে যে প্রতিটি দেশকে জিডিপি বললামই আগে 5% খরচ করতে হবে। সরাসরি বিনিয়োগের উদাহরণ হলো হাসপাতাল, অর্থাৎ আমরা যদি দেখি যে হিউম্যান হেলথে সরাসরি বিনিয়োগ কিভাবে হয়, হাসপাতাল, ডক্টর, তারপর পরোক্ষ যেরকম হয় পুষ্টি কার্যকলাপ, বিভিন্নভাবে পুষ্টি কার্যকলাপ অঙ্গনওয়াড়িগুলো সেন্টারগুলোতে দিয়ে থাকে বা অন্যভাবেও দিয়ে থাকে, টিকাকরণ। হু হেলথ ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক, রোগ প্রতিরোধে $1 খরচ বলেছে যে এটা ফিউচারে $7 ফিরে আসে। তো সবগুলি খুবই ইম্পর্টেন্ট। তারপর লাস্ট, কোয়ালিটি অফ এডুকেশন। এইবার যদি আমার দেশের জনসংখ্যার মধ্যে যদি কোয়ালিটি না থাকে, তার মধ্যে চিন্তা চেতনা, তার মধ্যে যদি চিন্তা ভাবনা, গবেষণা, উদ্দীপনা, প্রশিক্ষণ, কাজ করার উদ্দীপনা না থাকে, ওই দেশ উন্নতি হবে না, জাতীয়করণ হবে না, ফলে ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছাতে পারবে না। তাই কোয়ালিটিওয়ালা পপুলেশনের দরকার, অর্থাৎ আপনার যে একটা দেশের যে হিউম্যান থাকবে, পপুলেশন থাকবে, সেটা কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে। আর এই কোয়ালিটি সম্পূর্ণ হতে গেলে স্বাস্থ্যে, শিক্ষায় সব কিছুতে রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন সংস্থাও বিনিয়োগ করতে হবে। যত বিনিয়োগ তত রিপিট, মানব পুঁজিতে যত বিনিয়োগ হবে ততই তা ফিউচারে আবার রিপিট হয়ে ফিরে আসবে। এর পাশাপাশি আরো একটা কথা, জনসংখ্যা পরিমাপের যে কিছু রয়েছে, যেরকম সেন্সাস 10 ইয়ার্স পরে হয়, স্যাম্পল কালেকশন, তারপরে পপুলেশন রেজিস্টার, জন্মমৃত্যুর যে রেজিস্টার করা হয়, জনসংখ্যার পরিমাপের প্রভাবিত করার যে উপাদান, বার্থ রেট মানে বাড়ে কমে, ডেথ রেট, মাইগ্রেশন, লাইফ এক্সপেক্টেন্সি, গড়ায়ু বৃদ্ধি পায়। অর্থনৈতিক জনসংখ্যার উপকারিতা বা প্রভাব, অধিক জনসংখ্যার সুবিধা রয়েছে। অধিক জনসংখ্যা হলে বেকারত্ব বা শিক্ষা দিতে বা স্বাস্থ্যক্ষেত্রে অনেক খরচ হয়। আবার সুবিধা হলো অধিক জনসংখ্যা থাকলে সেই রিসোর্স অর্থাৎ মানব সম্পদ যদি ঠিকঠাক কাজে লাগানো যায়, তাহলে উৎপাদন বাড়ে, দেশের সম্পদ বৃদ্ধি হয়, বৈদেশিক মুদ্রাও আসে। আবার জনসংখ্যার পরিমাপের সূচকগুলি হলো বার্থ রেট, কার্ড ডেথ রেট, গ্রস রেট অফ পপুলেশন, নেট মাইগ্রেশন। এইভাবে একটা দেশের জনসংখ্যা হলো আসল সম্পদ। জনসংখ্যা যদি ভালো হয়, অর্থাৎ জনসংখ্যা যদি কোয়ালিটিরা হয়, রিসোর্স পার্সন হয়, তাহলে দেশের উৎপাদন বাড়বে, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা বাড়বে, তার স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে, অর্থাৎ সেই দেশ মানব সম্পদ অন্য দেশে দিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে হবে। তাই কোয়ালিটিওয়ালা জনসংখ্যাও একটা দেশের অত্যন্ত বেশি প্রয়োজন। সো
এই আলোচনাগুলি থেকে আমরা জানলাম যে হিউম্যান রিসোর্স মানব সম্পদ, হিউম্যান ক্যাপিটাল মানব পুঁজি, ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল মানব পুঁজিতে ইনভেস্টমেন্ট ইন হিউম্যান এডুকেশন মানব পুঁজিতে শিক্ষার বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ইন হিউম্যান হেলথ মানব পুঁজিতে স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ বা খরচ। অর্থাৎ মানুষের জন্য, শিশুর জন্য, দেশের জনগণের জন্য যেই খরচ দেশ করে সেটা আসলে খরচ নয়, সেটা হলো বিনিয়োগ, যা এখন জমছে, ফিউচারে সেটা অনেক অনেক গুণ বেড়ে ফিরে আসবে। এই সম্পূর্ণ বিষয়টাই হলো হিউম্যান রিসোর্স। আমরা জানি আমাদের এই যে এডুকেশন ডিপার্টমেন্ট, সেন্ট্রাল এডুকেশন ডিপার্টমেন্ট, সেটাও কিন্তু হিউম্যান রিসোর্সের অধীনে এখন পড়ে। কারণ দেশের যে সুনাগরিককে, শিশুদের শিক্ষিত করে তোলা, তার মধ্যে যে বিরাট সম্ভাবনা রয়েছে একটা শিশুর মধ্যে বা একটা মানুষের মধ্যে, সে যদি ভালো শিক্ষা পায়, এডুকেশন পায়, তাহলে তার থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। তার জন্যই একটা রাষ্ট্র নিয়োগ করছে, বিনিয়োগ করছে। আর এই হিউম্যান রিসোর্স হলো একটি দেশের আসল সম্পদ। তো আর কথা না বলে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 1 কন্টেন্ট 4 বা লেসন 4 থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার।